হয়তো আমি জানি না ক্রিকেটাররা বুঝতে পারছে কিনা বা টিম ম্যানেজমেন্ট বুঝতে পারছে কিনা যে একটা এশিয়া কাপ এখন বললে খুব হাস্যকর শোনাবে, কিন্তু একটা এশিয়া কাপ জয়ের খুব ভালো সুযোগ ছিল। একটা আলাপ শুনছি যে জুলিয়ান উডের ইনক্লুশনটা আবার নাকি সব মানে এবড়ো থেবড়ো করে দিছে আর কি। তাহলে বিপিএল রেখে কি লাভ নেই? বিপিএল আসলে আমাদেরকে কি অফার করে? আমরা আগে যেটা পারতাম, যেটাতে আমরা ফেমাস ছিলাম, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, আর যাই হোক, এখানে একটা পার্টনারশিপ হবে, কিচ্ছু না হলে একটা পার্টনারশিপ হবে। দিন এই শোটা রেকর্ড করছি, সেদিন এশিয়া কাপের ফাইনাল হওয়ার কথা। তো ফাইনালে আসলে একটা টিম খেললেও খেলতে পারতো। রনি ভাই, মাথাটা কি ঠান্ডা হয়েছে একটু? ঠিক আছে, সময়ের সঙ্গে তো হয় মাথা ঠান্ডা। হ্যাঁ, এটাই আজকে আমাদের উত্তেজনা, রোমাঞ্চ এগুলো অনেক থাকতে পারতো, বাট অ্যাজ ইট ইজ যা হওয়ার হয়েছে। মানে এর আগেও তো এরকম হয়েছে, আরেকবার হলো আর কি। আশা ছিল এর আগের সত্যি, আমরা তার কথা বলেছি, অনেক বেশি আশা ছিল এবার। সেই জায়গা থেকে খুবই হতাশাজনক। আলটিমেটলি বাংলাদেশ তো শ্রীলঙ্কার সমানই ম্যাচ জিততো, মানে শ্রীলঙ্কা সুপার করে বাংলা জিতেছে আর গ্রুপ করে বলে জিতেছে, ম্যাচ তো সমানই জিততো। সো আলটিমেটলি মানে হতাশাজনক এশিয়া কাপই বলতে হবে। মানে হতাশার তো আসলে একটা লেভেল থাকে, যেমন আপনি যেমন বলেন যে মানে নতুন তলানি বা এরকম কিছু, মানে এই তলানির বা এই অতল গুহার বা কূপ এটার আসলে শেষ কোথায়? না, একটা দেখ যে হ্যাঁ, মানে বাংলাদেশ ক্রিকেট এত মানে নিউ লোতে গিয়েছে নানা সময়ে, সো আর নতুন করে আরও নিচে নামা কঠিন। এবার হতাশাটা ওই আশা ছিল বলেই, যেটা বলেছিলাম এর আগে, যে এবার দলের প্রিপারেশন এত ভালো, বিল্ড আপটা এত ভালো হয়েছে, তারপরে আসলে আশা ছিল যে অ্যাটলিস্ট ফাইনাল খেলার পরে মানে এনিবডিজ গেম, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে, সেদিক থেকে হতাশাজনক। বাট এরাও তো আসলে সেই হতাশার স্রোতেই আছে বাংলাদেশের ক্রিকেট। এটা হতাশাজনক আরও একটা দিক থেকে, যে মানে পুরনো যে মেচ ছিল বা আমরা যাদেরকে নিয়ে আমাদের অনেক বছর ধরে, অনেক দিন ধরে হয়তো একটু সমালোচনার জায়গা ছিল, বা আমরা চাচ্ছিলাম সামনে তাকাই সেই জেনারেশনটা নিয়ে বা তাদেরকে নিয়ে ছিল এই টুর্নামেন্টটা। এবং যারা মনে হচ্ছিল যে টি-20তে বাংলাদেশকে একটা নতুন দিনের মানে গান তারা গাইছে, বা নতুন দিনের নতুন একটা সময় আমরা প্রবেশ করেছি বা এগিয়ে যাচ্ছি, সেদিক থেকে একটা সেটব্যাক, এটাই আর কি হতাশার। এখন মনে করছি আবার ওয়ার্ল্ড কাপের জন্য যে বিল্ড আপটা, সেটা অলমোস্ট আবার নতুন করে শুরু করতে হবে। অনেক জায়গা আছে ভাবার, ডেফিনেটলি আমরা এই শোতে আরও যখন সামনে এগোবো ফেস টু ফেস ধরে বা এই করে আলোচনা করবো। বাট মানে এটা হতাশাজনক যে একটা আমরা হয়তো আমি জানি না ক্রিকেটাররা বুঝতে পারছে কিনা বা টিম ম্যানেজমেন্ট বুঝতে পারছে কিনা যে একটা এশিয়া কাপ এখন বললে খুব হাস্যকর শোনাবে, কিন্তু একটা এশিয়া কাপ জয়ের খুব ভালো সুযোগ ছিল আসলে এবার। হ্যাঁ, মানে এই জিনিসটা কি তারা রিয়েলাইজ করেন নাকি মানে তারাও আসলে খুব দ্রুত এই ব্যাপারগুলো ভুলে যান? মানে কি বলে, আমি তো বলতেছি না, আমি কিছু বলার নাই আমার। ওই যে ভাই বলা জেতার আশা ছিল ভাই, আসলে না ফাইনাল খেলার আশা ছিল। ফাইনাল খেললে মানে তো জেতা, সেটা বাংলাদেশের জন্য আর কি। ফাইনাল খেললে তো জিততেই পারতাম, নাও জিততে পারতাম না, আমরা তো এই জিনিস দেখছি লাস্ট ইভেন্ট, যে আইসিসি ইভেন্ট যেটা খেললো 2024 টি-20 ওয়ার্ল্ড কাপেও সিমিলার সিচুয়েশনে, মানে আমরা কেন জানি গ্র্যাব করতে পারি না সুযোগটা। মানে আমাদের এরকম বড় একটা লক্ষ্য, মানে একটা বড় লক্ষ্য অর্জনের সুযোগ, এত সুন্দর সুযোগ সামনে, কিন্তু আমরা কেন জানি ওই মুহূর্তে যাই এমন কিছু ডিসিশন নেই যেগুলো খুবই 1980 সালের। হ্যাঁ, তো সেইগুলোর কারণে আর কি আমার কাছে মনে হয় বাজেভাবে আমরা করি। এগুলো যথেষ্ট স্কিলের অভাব বলবো না, ততটা বলবো হচ্ছে যে ভাই মেন্টালিটির অভাব, ভাবনার অভাব, চিন্তা, নিয়ত, যেটাই বলি না কেন, এগুলো আর কি। তুই যেটা বললি ওইটাই কিন্তু মানে যে এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা হলো সিমিলার সিচুয়েশন, তো আমি এই জন্য বলছিলাম যে ওই অতীতের মেয়েরটা তো এখন নেই, সিমিলার টিম। হ্যাঁ আচ্ছা, তোর মনে কর যে ওই চিন্তা ভাবনাটা তাহলে কেন নতুন আসবে না? এই দলের বেশিরভাগ মানে একটা বড় অংশ হলো তোর আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের। আমরা তো ওদের কাছে চাইবো যে ওদের মধ্যে সেই উইনিং মেন্টালিটি, যেটা আমরা আন্ডার-19 লেভেলে দেখেছি, শুধু নট অনলি ওয়ার্ল্ড কাপ, তার আগের 2 বছরে অনেক কিছু জিতেছি, অনেক ম্যাচ জিতেছি, এবং মানে ব্রেকিং নিউ গ্রাউন্ড ওদের হাত ধরে আমরা সেটা দেখেছি। তো এখন এসে এদিকে আনতে তাহলে দেশের ক্রিকেট কালচার তো আমরা বলে আসতেছি, ড্রেসিং রুম কালচার, কোচিং স্টাফ, তাহলে মানে আমার কাছে মেসেজিং, ভাই মেসেজিংটা মনে হয় আমার কাছে কোশ্চেন করা উচিত। কী টাইপের মেসেজ? লাস্ট টাইম আমরা দেখছি যে বিশ্বকাপে মেসেজিংয়ের কারণেই ঝামেলাটা হয়েছে। আমার মনে হয় ড্রেসিং রুম খুব একটা বদলা নাই, এখানেও কিন্তু একটা ভালো পার্সোনাল হয়তো চেঞ্জ হয়েছে। আমার মনে হয় না সাইকোলজি, ড্রেসিং রুমের ভাবনার জায়গাগুলো চেঞ্জ হয়েছে। মানে জিনিসটা কি ক্লিয়ার হওয়া উচিত না? মনে করছি তোর ওই যে আমরা
সেমিফাইনাল অপরচুনিটিটা গ্র্যাব করলাম না বা ওইটার জন্য গেলাম না, সেটা নিয়ে পরে শান্ত হয়তো দুই একটা ইন্টারভিউতে অনেক পরে বলেছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট হয়তো তোর টিম এনভায়রনমেন্টের জন্য অনেক কিছু বলা সম্ভব না, কিন্তু আলটিমেটলি কিন্তু ওইখানে কী মেসেজটা ছিল, সেখান থেকে যে আমরা সামনে এগোতে চাই, ওই যে ভুলটা স্বীকার করা বা ওইটাকে একসেপ্ট করে নেওয়া, ওই মেসেজটা ক্লিয়ার করে দেওয়া, ওই জিনিসগুলো এগুলো কি হলো এত মানে আমার মনে হয় না এত সহজে এগুলো হয়। আমার মনে আছে কয়েকদিন আগে সাইফু মনে হয় শুনছে ওই ব্রড আর বাটলারের পডকাস্টে ম্যাককালাম আসছিল, এসে সেকেন্ড টেস্ট ওই যে বেসবলের সেকেন্ড টেস্টের কথা বলতেছিল, যখন আর কি ক্রাঞ্চ মুভমেন্ট তারা চেস করতে যাবে, তখন আর কি ওই ম্যাককালাম স্টোকস বলতেছিল দিস ইজ দ্য রাইট টাইম মেসেজটা দেওয়ার, আমরা এখানে হারি আর জিতি ডাজেন্ট ম্যাটার, মেসেজটা ক্লিয়ার করে দেওয়ার, দিস ইজ দ্য রাইট টাইম। ওই রকম ম্যাচ সিচুয়েশন ওই রকম অপরচুনিটি প্রেজেন্ট করছে তাদেরকে। সো ওই দিনই তারা ডিসাইড, তখন ওই যে সে কি জানি হ্যারি, তার সঙ্গে কে ব্যাটিং করতেছিল স্টোকসের সঙ্গে, বেস্টরে বলছিল যে তুমি ঠেকাইতেছো কেন, তুমি ফুল শটটা মারো, ছেড়ে খেলতেছো কেন, তারপর থেকেই তো ওই রান চেস শুরু, তারপর থেকে বেসবল। তো ওই মেসেজিং যে আমি বারবার এই গত 3-4 দিন আমার ওই ঘটনার পর থেকে আমার ওই জিনিসটা বারবার মাথায় আসতেছিল যে ক্লিয়ার মেসেজিং, আপনি ওখানে হারেন আর জিতেন ডাজেন্ট ম্যাটার। আমরা কি দেখলাম, আমরা গলে দেখলাম সিমিলার সেফ থিঙ্কিং, আমরা এটা কিন্তু নিউ জেনারেশন প্লেয়ারদের ক্ষেত্রেই দেখতেছি। তারপরে আমরা ওই 2024-এ দেখছি ওই জিনিসটা হচ্ছে খুবই যে আমরা কি মেসেজ দিচ্ছি, কি সাইকোলজি গ্রো করতেছি, অ্যাকচুয়ালি কি ওটা মানে একেবারেই অ্যাটাকিং ক্রিকেটার অ্যাটাকিং মেন্টালিটি প্রমোট করতেছি কি না। আর ওইরকম যখন আমাদের সামনে খুব টাচ লাইনটা একেবারেই সামনে, তখন আমরা কি ওখান থেকে আবার 2 পা পিছিয়ে আসতেছি কিনা, সেফ অপশনটা খুঁজতেছি কিনা। বিকজ ওই দিনের ব্যাটিং দেখে 130 ওর চেস করা নিয়ে তো প্রতি মুহূর্তে এরকম জিনিস মনে হয়েছে যে আমরা এখানে আছি, ঠিক আছে প্রথম 10 ওভারে 50 রান করি, বা কোনো আমরা খেলি শেষ 10 ওভারে কিছু করি, বা আমরা আবরারকে 4 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট মানে উইকেট না দেই, এরকম একটা সেফ যেইগুলাই চিন্তা করি বা অপশন চিন্তা করি, মনে হচ্ছে সবগুলোই সেফ অপশন আর কি। অথচ এর আগে আমরা কি দেখছি অদ্ভুত কিছু শট। আর টিম সিলেকশন নিয়ে তো বিশাল আছে আমরা এরকম, মানে আমার মনে হয় না এই 11 আমি কখনো বলবো, মানে হ্যাঁ মানে আমি এখানে দেশে থাকা অনেক ব্যাটসম্যান যারা আর কি, এদের কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা বলতেছে দেশে কোনো ব্যাটসম্যান নাই নাকি, মানে বাংলাদেশে কি অল অফ এ সাডেন কোনো ব্যাটসম্যান নাই হয়ে গেছে। আমরা এটা নিয়ে কত আগে থেকে আলোচনা শুরু করছিলাম যে আমাদের একটা সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান দরকার, মানে সেরকম কেউ থাকতো সে লাইক ইয়াসির রাব্বি। আমি ইয়াসির রাব্বির কথা বলতেছি না, যে এই ধরনের ব্যাটসম্যান যারা তোর এই 140 অড চেজ করতে গেলে যারা তোর মনে কর যে একটা সলিড ইনিংস খেলবে, আলটিমেটলি সেটা তো পেলাম না। সেটাই মানে সেটা শুরু হয়েছে ধরেন আমরা এখানেই আলোচনা করছি পাকিস্তান সিরিজের পর বারবার। হ্যাঁ ধরেন আপনি লিটন দাসকে যে কোশ্চেন করলেন, তখন উনি যে ব্যাকআপের কথা বললেন, এরপরে দীর্ঘ একটা ক্যাম্প বা বিশাল একটা প্রস্তুতি হলো, নেদারল্যান্ডস সিরিজ একটা প্রিপারেশনের জন্য পাওয়া গেল, এর মাঝে টপ এন্ডের মতো একটা সিরিজ বাংলাদেশ, একটা অপরচুনিটি তো কাউকে যদি ধরেন আপনি বাজিয়ে দেখতে চান তাহলে সেই জিনিসটা। তার মানে কি, তার মানে হচ্ছে প্ল্যানিংয়ের ঘাটতি তো অবশ্যই। কারণ কি, কারণ হচ্ছে যে ধরেন ভাই মানে ওই একটা মোমেন্ট যে আসতে পারে, এরকম একটা সিচুয়েশন যে আমরা গিয়ে উপস্থিত হতে পারি যে আমাদের বিট ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের চান্স অথবা বিট এশিয়া কাপ ফাইনালের চান্স। আমি একটু আগে যে রিয়েলাইজেশনের কথাটা বললাম, আমি আসলে এইরকম জিনিসপত্র মাথায় রেখেই বলছি যে তাহলে এই রিয়েলাইজেশনটা কবে আসবে। ধরেন দিন শেষে কী হয়, হ্যাঁ বেন স্টোকস 2019-এর ওই ফাইনালের ওই সময় উনি পরে নিজেই বলছেন যে বাংলাদেশের যে ওই 3 বলে 2 রান বেঙ্গালুরু, ওই জিনিস মাথায় রেখে সে বড় হিট খেলতে যায় নাই, কারণ সে ওই রিস্কটা নিতে যায় নাই যে আমি অ্যাটলিস্ট টাই হলেও হোক আমি ম্যাচটা আরেকটু এক্সটেন্ড করি। হ্যাঁ সে বাংলাদেশের একটা ম্যাচ থেকে শিক্ষা নিচ্ছে, বাংলাদেশ নিজেদের ম্যাচ থেকে শিক্ষা নেয় না। মানে এটা আসলে কোন ধরনের অদ্ভুত মেন্টালিটি ভাই, মানে দিন শেষে মেন্টালিটি ছাড়া আসলে হ্যাঁ আরো তো আর যখন সবকিছু ভালো চলতে থাকে ওইটাই যে দুনিয়ার শেষ না, সেটাই এটাই মানে এরকম যে একটা মোমেন্ট আসতে পারে। তুই যখন তোর এদেরও মানে তোদের এটাও মনে থাকার কথা, যখন ওই তোর তানজিদ আর পারভেজের ওপেনিং নিয়ে এখানে কিন্তু আলোচনা, আমি কিন্তু বলেছিলাম যে এটা আমরা এখন খুব রেকর্ড করতেছি ওপেনিং পার্টনারশিপ আমাদের সেটেল, কিন্তু তাদের টেস্ট না এনাফ টেস্টেড হবে, তারপরে আলটিমেটলি যে কি হলো শেষ পর্যন্ত আপনার যেটা সেটেল জায়গা ছিল সেটাই আপনার এক্সপেরিমেন্ট করতে হলো, যে আপনার ওপেনিং এর প্ল্যানেই ছিল না তাকে দিয়ে আপনি ওপেনিং করালে এবং সে আপনার বেস্ট ব্যাটার এখন সে এখন মানে দলের সেরা ওপেনার সেরা ব্যাটসম্যানের মতো মানে হিসেবে শেষ করলো। সো যে সাইফু যে প্ল্যান শব্দটা ইউজ করলাম, অ্যাকচুয়ালি প্ল্যান তো দেখি না। সেটাই, এবং এটাই বললাম যে তোর যখন তানজিদ এবং পারভেজ ভালো খেলতেছে তার মানে তার ধরে নিচ্ছে যে আর কোনো ওপেনার আমাদের লাগবে হয়ে গেছে। সাইফু তখন নিচ্ছে কি 4-5 বা মিডলের অপশন হিসেবে নিচ্ছে। হৃদয় যখন ভালো খেলতেছে তখন তার হৃদয়ের বিকল্প আরেকজন লাগবে না, বা মিডলের আরেকজন বিকল্প লাগবে না।
লিটনকে যেটা আমি 1 বছর আগে না বেশ কয়েক মাস আগে প্রশ্ন করেছিলাম, তার মানে তো তখন তো একটা আছে তো হৃদয় আছে, তার একটা ইনজুরি হতে পারে, যে কোনো সময় ফর্ম ড্রপ করতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন ক্রিকেটের। ওই যে বিকল্প ভাবনা নাই, পরিকল্পনার নাই, একটা দূরদর্শী চিন্তা ভাবনা নাই। এই জিনিসগুলো হলো একটা ক্রিকেট কালচারের সমস্যা। না এইটা নাই নাকি আমরা চাই না? আমি এই প্রশ্ন বারবার ইনডিরেক্টলি করছি, এখানেই করছি যে কেন মানে একটা প্লেয়ারকে এত লম্বা রোপ কবে দিতে দেখছি আমরা? আমার মনে পড়ে না রিয়াদ ভাইকে ওই টাইমে এত লম্বা দেওয়া হয়েছে 11-12 থেকে। প্লেয়ারটাও যদি এমন হতো যে হ্যাঁ অনেক বছর ধরে প্রুভেন, হ্যাঁ। অনেক সারা দুনিয়া সব জায়গায় পারফর্ম করে এসেছে, তারপর ঠিক আছে তাকে তার একটা লিন কাজ গেলেও আমরা এক্সটেন্ডেড পিরিয়ডই করতে পারি। কিন্তু একটা ওকে হৃদয় ভালো খেলেছে, তানজিম বা পারেদার ভালো খেলেছে, শর্ট পিরিয়ড অফ টাইম, তাই না? তো তাদের উপর তো আমরা মানে এতটা ই করে মানে দুনিয়ার সবটুকু ভরসা তাদের উপর আমরা সেটাই। দিতে পারি। তো ওই জিনিসটা শেষ পর্যন্ত আপনাকে এমন একটা মার্কি ইভেন্টে গিয়ে আপনার মাল্টিপল অপশন খুঁজতে হইতেছে, 1 2 3 4 5, মানে এমন অবস্থা যে আমাদের টপ 5 বলতে কিছু নাই। তো আমাদের ডুয়ার ডাই ম্যাচে 4 নম্বরের নামে শেখ মেহেদী, 5 নম্বর নামে। আর এই জিনিসটা শেখ মেহেদীকে আমরা এর আগেও দেখছি বেশ কয়েকটা মাল্টিপল ম্যাচে উপরে নামানোর চেষ্টা। কিন্তু ভাই আমরা যারা ডোমেস্টিক দেখে আসছি ওকে অনেক আগে থেকেই, কোনো সময় কি আপনার মনে হয়েছে সে ইন্টারন্যাশনাল লেভেলে কনসিস্টেন্টলি মানে রান করছে বা হাই কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে? কখনোই দেখি নাই। ওকে আমি প্রথম দেখেছিলাম মনে পড়ে আমার 2015 কি 2016 ব্যাটিং মানে মোটামুটি ভালোভাবে চোখে পড়লো এই মাঠে একটা সেঞ্চুরি করেছিল ঢাকা থেকে, এই মাঠেই। তো সালাউদ্দিন ভাই তখন ছিল গ্যালারিতে দাঁড়িয়ে ছিল। সালাউদ্দিন ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই পোলাটা কেডা, ওইভাবে ভালোই তো খেলতেছে, ঠিক আছে তোর ভালো, ওই দিন সেঞ্চুরি করলো, টপ অর্ডারই খেলেছিল যতদূর আমার মনে পড়ে। তো আমি আমার উচ্ছ্বাস থেকে সালাউদ্দিন ভাই আমাকে বলেছিলেন এত হওয়ার কিছু নাই, নতুন মূলত বোলার, ব্যাটিংও মোটামুটি করলো, ঠিক আছে ঢাকা লেগে করছে। তারপরে তো সে খুলনার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো করেছে, কিন্তু আমরা জানি যে এটা কতটুকু। প্রথম ওভার থেকেই তোর স্পিন আসতেছে, তাই না? আমাদের পেস বোলাররা তাদের পেস কি কোন ধরনের উইকেটে খেলতেছে আমরা জানি, এবং ওভার দ্য ইয়ার্স আলটিমেটলি ওর ব্যাটিং কিন্তু খুব বেশি ফ্লারিশ করে। ইভেন তোর বিপিএলে যখন ওপেন করেছে বা টপ অর্ডারে খেলেছে কিছু ভালো ইনিংসও আছে, সেখানে ওই অপোনেন্টে যখন অফ স্পিনার থাকে, হ্যাঁ সেটাই বললাম, পিক অ্যান্ড চুজ করছে যে কোন অপোনেন্টের এগেন্স্টে তাকে নামানো যাবে কোন পরিস্থিতিতে, এবং সেও পিক অ্যান্ড চুজ করে খেলেছে কাকে হিট করা যাবে কাকে করা যাবে। সেইখান থেকে সেই ব্যাটিংটাও কিন্তু তার ফ্লারিশ করে না, তাই আসে না? তোর যে ঠিক আছে আমার যেহেতু লিমিটেশন আছে, এই লিমিটেশন থেকে উপরে যাওয়া, তো ওইটাও সে ফ্লারিশ করে না। তো সেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে বারবার যখন এখানে এই ভূমিকা দেখানো হচ্ছে, একবারও প্রুভেন না। ইভেন মানে আগে যখন আমরা এইভাবে ফ্লোটার হিসেবে কাউকে ইউজ করতাম মাস্টারবিদের, সেটা একটা যুক্তি ছিল, হ্যাঁ একটা স্কিল ছিল যে স্পিন হিটিং ছিল বা পেস হিটিং ছিল, পেসও কখনো কখনো মারতে পারে, এবং কাউন্সিল তিনি করেছেন ডোমেস্টিক ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেটও করেছেন, অনেক সময় কাজে লেগেছে অনেক সময় লাগে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো এটা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আলটিমেটলি লাগে, সেটাই। তো তারপরে ওভার মানে কেন ওভার অ্যান্ড ওভার কেন? মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে কি আসলে এইটা মানে ওই ম্যাচের আগে থেকে কি এরকম প্ল্যান সেট করা যে, আমার মনে হয় না। তো তাহলে ভেরি লাস্ট মোমেন্ট মানে এরকম ডিসিশন কেন ভেরি লাস্ট মোমেন্টে নেওয়া হবে যখন আপনার সামনে 135? ভাই আমি বুঝতাম যে 165 70 মানে আপনাকে ওইভাবে বাংলায় বলতে গেলে উড়াধুরা কিছু করতে হবে, মানে খুবই কমপ্লিটলি আউট অফ দ্য বক্স। যেটা যখন কমপ্লিটলি আউট অফ দ্য বক্স চিন্তা করার কথা, তখন তো বক্স কোথায় সেটাও তো ধরেন রিশাদের মতো তার যে হিটিং অ্যাবিলিটি, হ্যাঁ সেই জিনিসটা কবে আর ইউটিলাইজ করা হবে? হ্যাঁ ওই দিন যদি তোর মানে একটা পিনসিটা টাইপ কাউকে ফ্লোটার টাইপ তোকে নামাতে হয়, রিশাদ উড হ্যাভ বিন এ বেটার অপশন দেন তোর শেখ মেহেদী। ইভেন তানজিম উড হ্যাভ বিন বেটার। হ্যাঁ ইভেন তানজিমও হতে পারে, তানজিমও তোর মানে টু সাম এক্সটেন্ট শেখ মেহেদীর চেয়ে পেস বল ভালো খেলে আর কি। তো তাহলে ধরেন আপনি এরকম যখন বলতেছেন, দিন শেষে তো এই সিদ্ধান্তগুলো কাইন্ডটা সুইসাইডাল হয়ে যাচ্ছে। মানে আপনি তারা ভেবেছে কি, আমার মনে হয় যে যখন তোর মানে শুরুটা ভালো হয় নাই, এখন রান রেটও বেড়ে যাচ্ছে, মনে কর যে একজনকে নামিয়ে দিল, একটা ফাটকা খেলা, এবং সেই ফাটকা খেলাটা দেশের কোচিং স্টাফরাই করেছে। রাই ভাই মানে বড় ঝামেলাটা হচ্ছে আপনার ফাটকা খেলার জন্য তো মানে হ্যাঁ রসদ লাগবে, বা আপনার এমন কিছু একটা করতে হবে যেটা আপনি বুঝতেছেন বিয়ন্ড রিচ। সে 190 মানে 135 হচ্ছে দ্য অনলি চেস, দ্য অনলি টেমপ্লেট থিং যেটা আপনি ইউ আর ইউজ টু। সেখানে সেদিনই এক পারফেক্ট সুযোগ ছিল তো জাকিরকে উপরে প্রমোট করার। 4 বা 5-এ যদি জাকিরকে খেলাতো, ইভেন শামীমকেও তুই 5-এ খেলাতে পারতি, হ্যাঁ খেলাতে পারতি। ওখানে স্পেশালি শেখ মেহেদীর 4 নাম্বার পর 5-এ শোয়াম, যে আমি বিশ্বাস করতে পারছিলাম যে মানে কি হচ্ছে, মানে ড্রেসিং রুম প্যানিক করছে, সেটা শিওর, তাদের থট প্রসেস কাজ করতেছে না। আমি জানি না সেই ডিসিশন কার। এখানে মানে সালাউদ্দিন ভাইয়ের হওয়ার সম্ভাবনাই বেশি, টু বি অনেস্ট সালাউদ্দিন ভাইয়ের হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ ওদের সম্পর্কে ফিল সিমন্সের এত ধারণা নেই। তো জাকিরকে
জাকির যে ধরনের ব্যাটিং করে থাকে, তো যে পর্যায়ে মানে ওর তো ব্যাটিংয়ের যা ধরন আমি বলি, সেটা জন্য পারফেক্ট সুযোগ ছিল সেদিন। তোর রান রেটে অত প্রেশার নাই, সিঙ্গেল টিঙ্গেল নিয়ে সুন্দর খেলে দিত। ও যখন আলটিমেটলি 7 নম্বরে নামলো তখন রান রেট কত 8-9 চলে গেছে, তখন অলরেডি প্রেশারে পড়ে গেছে। সো মানে এই প্যানিকটা আসলে ছড়ায় কিভাবে, মানে জাস্ট বিকজ লিটন দাস নাই? হ্যাঁ, আমরা তো সবসময় বলছি রান চেজে লিটন দাস না থাকলে কি হবে। আমরা বলছিলাম না এইসব ম্যাচে লিটন দাসের গুরুত্ব কতটা বাংলাদেশ, এটা স্যাড রিয়ালিটি যে আমরা তার রিপ্লেসমেন্ট তৈরি করতে পারি নাই, বা তার ধারে কাছে স্কিলের কাউকে তৈরি করতে পারি নাই এখনও। স্পেশালি সে যখন 3-এ খেলে আর এরকম ফ্র্যাজাইল ব্যাটিং অর্ডারে, তার রেসপন্সিবিলিটি ইমেন্স। তার না থাকাটা তুমি কখনোই রিপ্লেস করতে পারবে না বাংলাদেশি। স্টিল তুমি যদি পুরো সিস্টেমের প্লেয়ার ধরো, কেউ আমার মনে হয় না ওই রোলটা প্লে করতে পারবে, স্পেশালি ওই বোলিং অ্যাটাকের এগেনস্টে ওইরকম টাফ সিচুয়েশনে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কিন্তু ইটস নট অ্যান আইডিয়াল সিচুয়েশন যে এরকম মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে তুমি এরকম এত বড় একটা গ্যাম্বল করে যাবা আর কি। সো কিন্তু বাংলাদেশের T20 রিয়ালিটি হচ্ছে এটা, 3-এ যদি সে না থাকে তাহলে রান চেজের ক্ষেত্রে সেটা যত ছোটই হোক, আমি তোমার এটাও বলছি যে 120-130 খেলা চলতেছিল, যে ঝামেলা হয়ে যাবে লিটন নাই। কারণ ওখানে আবরারে 4 ওভার আছে, ওই আবরারে 4 ওভার আমাদের কোনো প্ল্যান থাকবে না। লিটনের অ্যাটলিস্ট একটা প্ল্যান থাকতো, হয় অ্যাটাক আর নাইলে সিঙ্গেল নিয়ে চাই, মানে ওই ওভারগুলো পার করে দাও কিছু একটা। আপনাদের 4 ওভারে মানে আপনারা গুগলি করতেছে, ব্যাটসম্যান হলো অফ স্টাম্পের বাইরে শাফল করে গেছে, একটা প্ল্যান ছিল, একটা প্ল্যান ছিল যে ইম্প্যাক্ট আউটসাইড অফ স্টাম্প যাতে হয় আর কি। প্যাডে তো লাগবেই, কাজ আমি তো মিস করবোই, ইম্প্যাক্ট আউটসাইড অফ স্টাম্পে যদি বেঁচে যায় আর কি। সো এটাই ছিল মনে হয় আমার প্ল্যান, এবং আমি শিওর যে কেউ হাত থেকে পড়ার চেষ্টা করে নাই, কেউ না। লজ্জা লাগে যে আমাদের মিডল অর্ডার একজন জ্যাক মিডল অর্ডার নামানো হয়েছে, তিনি ব্যাটসম্যানটা গুগলিতে অনেক সময় বিভ্রান্ত হতেই পারে, ফাইন, কিন্তু যেভাবে হয়েছে মানে মানে আমার দেখে খুব লজ্জা লাগছে। ওইটা ওখানেই যায় যে আপনি যখন এরকম একটা মার্কি ইভেন্টের আগে অল অফ এ সাডেন আপনি একটা প্লেয়ারকে ডোমেস্টিক লেভেল থেকে ডাপ করে উপরে নিয়ে যাবেন, আপনি তো এই অপরচুনিটিতে তাকে আরও 6 ইনিংস আগে দিতে পারতেন, আর তাকে রেডি করতে পারতেন, তাকে দেখতে পারতেন, তখন আপনি বুঝতে পারতেন যে হাসারাঙ্গার গুগলিটা সে পিক করে কি না, তাই না? মানে এরকম অপশন আপনার হাতে ছিল, আপনার হাতে ইনাফ ম্যাচ ছিল। পাকিস্তানের সঙ্গে আপনার সিরিজ হয়েছে, 6টা ম্যাচ হয়েছে T20, আপনি ওগুলো সবই দেখতে পারতেন। আমিরাতের সঙ্গে ছিল, পাকিস্তানের কথাই যেহেতু এত সব মিলায় 6টা T20 ম্যাচ, ওখানে আপনি দেখতে পারতেন মিডল অর্ডারে সে কেমন খেলে, তখন আপনার একটা ধারণা হয়তো সে অ্যাকচুয়ালি হাত থেকে পড়তে পারে কি না, তাই না? কিন্তু আমরা তো ওগুলো করি না, আমরা তো চাইছি যে একজনকেই সেট করতে। ইভেন তো হৃদয়কে যে 3-এ নামানো হলো, এটা তো হৃদয়ের প্রতি ফেয়ার থাকে আমার মনে হয় হৃদয়ের প্রতি, কারণ 3 আর 4 মনে হচ্ছে একটা পজিশন, কিন্তু খেলা কিন্তু ডিফারেন্ট, খেলা ডিফারেন্ট না। তুই যে নতুন বলটা সে ইনস্ট্যান্ট ফেস করতেছে, 4 নম্বরে সে ভালো করেছে, তো ওভারঅল এটা মানে একটা কি বলো, একটা মেস, টোটাল মেস। এবং আলটিমেটলি তো এখন এশিয়া কাপ শুরুর সময় মনে হচ্ছে কি T20 আমরা কত ভালো, মানে ওই সময় বাস্তবতা মনে হচ্ছিল। এখন তোর সামনে ওয়ার্ল্ড কাপ, তোর মনে হচ্ছে যে কি এই কিছুই তো কোশ্চেন নাই, ওপেনিং এর নাই আমার 3 নম্বরে, যদি লিডন থাকলো 3 নম্বরে, ব্যাটিং অর্ডার নাই, বোলিং ছাড়া কিছুই ঠিক। এবং রনি ভাই মানে এই ব্যাপারগুলো হচ্ছে অন দ্য ব্যাক অফ হট, যখন আপনার বোলিং নিয়ে আসলে ভাবতেই হচ্ছে না, মানে এরকম একটা বোলিং অ্যাটাক, তার মানে আপনার মূল কনসেন্ট্রেশন সব কিছু থাকবে হচ্ছে ব্যাটিংয়ে, এরপরেও আপনার না আছে প্ল্যানিং, না আছে এক্সিকিউশন, মানে তাহলে এরকম বোলিং অ্যাটাক এরকম একটা থেকে কি লাভ? মানে তুমি শরীফুল ম্যাচ পায় নাই, তাই না? তারপর নাসুম এরকম ইনক্রেডিবল বোলিং করার পরেও একটা ম্যাচ তাকে বসে থাকতে হয়েছে, এবং প্রথম ম্যাচ তাকে তো সে তো ফার্স্ট চয়েসও ছিল না। মানে এইরকম ইমেন্স কম্পিটিশন হচ্ছে পেস বোলিং বা স্পিন বোলিং, যেটাই বলি না কেন। রিশাদ টুর্নামেন্ট স্লো স্টার্ট করছে, দেন ইভেনচুয়ালি ইনক্রেডিবল বোলিং করছে, টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার বলা যায় আর কি। সো মানে তো যখন তোমার এইরকম কম্পিটিশন থাকে, আমরা সবসময় বলি কম্পিটিশন থাকতে হবে, কম্পিটিশন ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করার এনভায়রনমেন্ট থাকতে হবে, ওখানে অনেস্টি থাকতে হবে, নিয়ত ভালো হইতে হবে, ওই জিনিসগুলো বেসিক জিনিসগুলো থাকলে এগুলো হয়। ওই জায়গায় 3-4 জন পার্সোনাল তৈরি করেন, একজন 4-এর পেছনে আরও 2 জন 4 দাঁড় করান, তাকে এনাফ গেম টাইম দেন। একজন ওপেনার, একজন থার্ড ওপেনার, জেনুইন থার্ড ওপেনার আপনি নিতে চান, আপনাকে নিতে হবে স্কোয়াডে, তাকে এনাফ টাইম দেন ফ্লারিশ করার। হ্যাঁ, আপনি শান্তকে বাদ দিচ্ছেন, এরকম আপনি জানেন না ওখানে উইকেট স্লো, আপনি যখন নাইমকে নিলেন না, আপনি তখন একটা ব্যাকআপ লেফট হ্যান্ডের ওপেনার তো নেবেন যার কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি স্পিনের এগেনস্টে সামলানো। আপনি আলোচনাতেই নাই, তখন তানজিদকে কেন বাদ দিলেন? হ্যাঁ, এই টাইপের স্পেশালি এই টাইপের রান চেজে, এই টাইপের রান চেজে আমরা দেখছি যে প্রেমাদাসায় সিমিলার স্লাগিশ উইকেটে সে 130 গায়েও লাগতে দেয় নাই,
সে সে তো ওই টাইপেরই ব্যাটার। আপনার যখন লিটন নাই, আপনার নেক্সট বেস্ট কোয়ালিটি ব্যাটসম্যান হচ্ছে তানজিদ তামিম। আপনি তাকে না রেখে আপনি এরকম স্লো উইকেটে পারভেজকে দিলেন, এটা পারভেজের জন্য ফেয়ার না, পারভেজের গেমের জন্য উইকেট স্যুট করে না। আর পারভেজকে আমার মনে হয় নিয়েছে তারা যে পারভেজ সুইপ টিপ করেই করে ফেলবে, কিন্তু ওর সুইপের মধ্যেও তোর ও সুইপগুলো করে কি একদম সত্যি অর্থে ঝাড়ু মারার মতো সুইপ। তুই দেখিস ওর জোনে পেলে সেটা ঠিক আছে, সে বিগ হিট খেলতে পারতেছে, স্টক সুইপ মারতেছে, গ্যালারিতে যাচ্ছে, কিন্তু অন্য যে সুইপগুলো করে অনেক ক্ষেত্রেই ও হলো চোখ বন্ধ করে সুইপ মারতেছে, যেটা আলটিমেটলি বোলাররা পিক করে ফেলেছে তবে একটা হয়ে যাবে। আর স্কোয়ার বাউন্ডারি তো ভাই হিউজ, আপনার বাউন্ডারিটা খুব স্মার্টলি প্লে করতে হবে, মানে শর্ট বাউন্ডারি, স্কোয়ার বাউন্ডারি। এটা তো ওর প্রতিও আসলে মানে আপনি যখন বেশি কিছু চাওয়া হয় না। হ্যাঁ, ওই টিম সিলেকশন নিয়ে তো আমি ঘন্টার পর ঘন্টা আলাপ করা যাবে। ওই 11 আমি বললাম না, আমি জীবনও বলবো না, মানে এরকম জঘন্যতম 11 কখনো হইতে পারে না। কোনো এরকম ক্রাঞ্চ মোমেন্টে, কোনো ক্রাঞ্চ ম্যাচ এরকম একটা মোমেন্ট হবে কেন আমাকে এটা বলা যায়। মানে আমার প্রশ্নটা রনি ভাই ঘুরে ফিরে ওটাই যে 135, ইটস নট ইভেন 160 বা 170, সেটাই তাহলে ওই প্রেশারটা আসলে কোত্থেকে আসে? না, ওইটা আসছে হচ্ছে যে শাহিন শাফরিজের 2 ছক্কা থেকে। যখন আমি তুমি খেলা দেখতেছিলাম বললাম যে এখানে ঘুরে গেছে, এখানেই খেলাটা ঘুরে গেছে, মানে এখানে ড্রেসিং রুম চেঞ্জ হয়ে গেছে। তাদের এক্সপেকটেশন কি ছিল যে বোলাররা অ্যাকশন নিচে রাখবে? না, ম্যাচের শুরুতে 130-35 দিলে তো তার খুশি মনে নেওয়া উচিত। আমার কথা হচ্ছে এইটাই। হ্যাঁ, আলটিমেটলি 15 রান তারা বেশি করেছে, সেটা একটা পর্যায় পর্যন্ত করেছে, ঠিক আছে 135 সেটাও তো 160-70 হয় নাই, তাই না? মানে ব্যাপারটা যদি এমন হইতো যে একদম উল্টাপাল্টা কেউ একজন ধরেন শাহিন শাহফ্রিদি বা এরকম কেউ মেরে দিয়ে 170 করে ফেলেছে, যেটা আসলে আপনার নর্মাল যেটা ছিল সেটার থেকেই অনেক বেশি, তখন না আপনি প্যানিক করবেন। আপনি 135 সেই জিনিসে, এবং এর সামনে হচ্ছে উইদাউট লিটন। স্টিল তোর আমি এই জন্যই বললাম না যে এটা ডেফিনেটলি তোর ওই যে ডু অর ডাই ম্যাচ, উইকেট পড়ে যাওয়ার পর প্যানিক করেছে, থট প্রসেস পুরো ড্রেসিং রুমে একটা মেস, এবং যখন ব্যাটিং হচ্ছে তোর ব্যাটসম্যানদের কারণে মেসেজটা ক্লিয়ার। এক্স্যাক্টলি, ওখানেই মেসেজিংটা ইম্পর্টেন্ট ভাই। ব্যাটসম্যানরা অলরেডি মাঠে নামতেছে, তারা অপ্রস্তুত অবস্থায়, ঠিক আছে, সে জানেও না যে কি করবে, তো গিয়ে তো অলরেডি মনে করছে আমি পিছিয়ে থেকেই অলরেডি নামছি। আমার কথা হলো যদি ক্রাঞ্চ মোমেন্টটার ম্যাচটা আমরা নিজেরাও ক্রাঞ্চ ম্যাচ বানিয়ে ফেলেছি, ইন্ডিয়ার সঙ্গে আমরা পারবো না যদি ধরে নিয়েই খেলি, তাহলে আমার খেলারই দরকার নেই। ইন্ডিয়া তো সেই চান্সটা নেয় নেই। ইন্ডিয়া কিন্তু হ্যাঁ বাংলাদেশ ম্যাচটা জিতলে তারা সেমিফাইনাল ফাইনাল সেটাকে তারা ধরে নিয়ে কিন্তু একদম প্রপার টিম খেলেছে। তো আমাদের উচিত ছিল ঠিক আছে গরম, ঠিক আছে তো রেস্ট দিতে হবে, তাই টানা 2 দিন ফরম্যাটের কারণে, ফিক্সারের কারণে আমার হয়ে গেছে, টানা 2 দিন ম্যাচ খেলার মতো ফিটনেস তাদের নাই, 4 ওভার করে বোলিং করতে পারবে না তারা। আমি কেন ইন্ডিয়া ম্যাচটা আমি বোলিং ডিড ওকে বোলিং না মানে মেসেজটা কি টিমকে ঠিক আছে আজকে না জিতলেও চলবে, আলটিমেটলি তাদের বডি ল্যাঙ্গুয়েজ ওখান থেকেই তো নেগেটিভ থটস। আপনি কখনোই এটা করতে পারবেন না। ইন্ডিয়ার পারবো না, আলটিমেটলি 168 রান ছিল, তো ইন্ডিয়ার যে কোনো দিন তুই 168 আটকাতে পারলে সেই চান্সটা তো গ্র্যাব করা আছে। যদি সেদিনও বোলাররা ভালো করেছে, ব্যাটসম্যানদের ফেলিওর, কিন্তু ওই যে থট প্রসেস তারা তো ভেবে নিয়েছে যে আচ্ছা এই ম্যাচ না জিতলেও চলবে, মূল ম্যাচ আমাদের পাকিস্তান, তো মূল ম্যাচ পাকিস্তান মানে ওখানে তো আমরা আবার ক্রাঞ্চ মোমেন্টে আমরা প্রেশার তুই সাকাম করি, নিজেই তো প্রেশারটা নিজে নিয়ে নিলাম, কারণ প্লেয়াররাই বলতেছিল যে ফাইনাল খেলছি, তাই না? মানে ফাইনাল খেলেছি, পাকিস্তানটা হারাই দিছি, তো এইভাবে তো আর হয় না ভাই। আপনি নিজেই বিপদ ডেকে আনেন, এটা হলো ভাই সাইকোলজি, যে আপনি না ভাই ধরো মানে কি শেরওয়ানের ওই কথা যে কখনোই মাফ করে না আর কি। তুমি যখনই 1% অফ ডাউট অ্যালাউ করবা নিজের মাইন্ডে ঢুকতে, তখন এটাই হয়। মানে হারাই দিছি ঠিক আছে, কিন্তু কিভাবে হারাবো সেটার তো একটা প্ল্যান থাকা উচিত। আর ইন্ডিয়া গেম নিয়ে যেটা ধরেন বললেন বা আমরা কথা বলছি না ভাই, যে হ্যাঁ আগের থেকে হয়তো ইন্ডিয়া ফর্মিডেবল সাইড, তারা হয়তো পাকিস্তান গেমটাই টার্গেট করেছে, যে বেস্ট 11টা খেলানোর চেষ্টা করেছে, যে এখানে নিগলও যাতে না থাকে, ফুল ফিট থাকে, ওকে, মানে সেই অ্যাঙ্গেল থেকে হয়তো আমরা মানলাম। কিন্তু যখন গেমের মাঝখানে একটা অপরচুনিটি আসবে, যখন গেম আপনাকে বলতেছে যে তোমার একটা অপরচুনিটি আছে, ঘুরে ফিরে কিন্তু ওই সেন্ট লুসিয়া বলেন, মানে এই শেষ পাকিস্তানের সাথে বলেন, এবং এটা ইন্ডিয়ার সঙ্গে ব্যাটিংয়ের ক্ষেত্রেও, হ্যাঁ এটা আমি যখন থেকে বলতেছি, জুবাই ধরেন তখন আমার সাথে ছিল, একটা সময় আমরা একসাথে খেলা দেখেছি, তখন থেকে বলছে না না লিটন নাই, এদের এই মেন্টালিটিতে এই জিনিস এদের মাথার মধ্যে, তাদের মাথার মধ্যে আছে। চেঞ্জটা প্ল্যান করারই ইয়ে ছিল না যদি তানজিদ না থাকে। সো তাহলে আপনি একটা জিনিস ব্রেকডাউন করে নামবেন না। মানে ধরেন আমি যেমন শুনেছি বা আমরা ওই মর্গান নিজেই বলতেন যে তার গেম প্ল্যানিংয়ের একটা বড় অংশ ছিল সে সবচেয়ে ওর্স্ট কেস সিনারিও কী হবে সেই জিনিস সবার আগে চিন্তা করতো, সেখান থেকে ব্রেকডাউন করে করে এই পাশে এসে যে হ্যাঁ এটা হচ্ছে আমার বেস্ট পসিবল সিনারিও, আমি এইভাবে জিতবো। আমি আপনাকে মর্গান হতে বলতেছি না, বা ধরেন লিটন দাস বা ফিল সিমন্স বা সালাউদ্দিন ভাই, কাউকেই না, বাট এটা তো খুবই সিম্পল কথা। তুমি ওই যদি রনি ভাই বলার আগে তুমি যদি ওই 11টা দেখো,
আমি 100% শিওর যে ওখানে যারা 3-4 মানে 1-2-3 খেলছে তাদের বিন্দুমাত্র ট্রাস্ট ছিল না মিডল অর্ডারে, বিন্দুমাত্র ট্রাস্ট থাকার কথা না। বিকজ কারণ সেটাই, কারণ যারাই ওখানে খেলবে ওখানে জাকির আর শামীম ছাড়া কারো উপর কোনো ট্রাস্ট থাকার কথা না। ঠিক আছে, তুমি এটা 11-এর প্লেয়ারদের সাইকোলজি যদি এমন থাকে দেন তাহলে আসলে মানে তাদের মতে আইডিয়াল সিনারিওটা কি হতো রনি ভাই? 60-70 রানে পাকিস্তান প্যাকেট হয়ে যাবে? ওরকমই ইন্ডিয়া 100। কিন্তু যে ধরনের ব্যাটিং করেছে তাতেও তো ধরেন আর্লি একটা উইকেট পড়ে কয়েকটা উইকেট পড়ে গেলে তাদের প্যানিক হয়ে যেত। থট প্রসেসটাই হলো আসল, প্ল্যানিংটা আসল। তো লিটনের ইনজুরি যদি এতটা গুরুতর হয়, টিম ম্যানেজমেন্টের বোঝার কথা। আমরা ভেবেছিলাম কি এখান থেকে ভেবেছিলাম যে ঠিক আছে পাকিস্তান ম্যাচটা হয়তো খেলতে পারতেন, হ্যাঁ সেটা খেলেননি, ইন্ডিয়া ম্যাচটা খেলতে পারতেন, রিস্ক খেলেননি, পাকিস্তান ম্যাচে তিনি খেলবেন ডেফিনেটলি। হ্যাঁ তিনি যখন খেলতে পারছেন না তার মানে তো টিম ম্যানেজমেন্ট জানে যে ইনজুরিটা এরকম সিরিয়াস লেভেলে। ইন্ডিয়া ম্যাচ থেকেই তাদের প্ল্যান হওয়া উচিত ছিল যে আসলে খেলাবে। তাহলে তুমি যদি পাকিস্তান ম্যাচে সোহানকে খেলাও তাহলে ইন্ডিয়া ম্যাচে কেমন রিপ্লেসমেন্ট আনতো? ইমরুল কায়েস গেছে না একবার? না সেটা হচ্ছে হয়তো সেটা ওরকম সিদ্ধান্ত হতো মানে ওই পরপর 2 দিন আর কি, এই কারণে হয়তো হয়নি। কিন্তু রনি ভাই যেটা বলতেছে যে তাহলে যে পাকিস্তান গেমে মানে লিটনের ইনজুরিটা কতখানি, হ্যাঁ কতখানি সিভিয়ার, সেটা তো তারা নিশ্চয়ই ফিজিও রিপোর্ট সবকিছু জানেন। যেহেতু পরপর 2 দিনই খেলা, তারা বুঝতে পারছে যে হ্যাঁ লিটন পাকিস্তান ম্যাচেও ডাউটে আছে, তার মানে আমার একটা অপশন রাখা ভালো। তখন তো আমার লিটনকে দুটো ম্যাচেই সোহানকে দুটো ম্যাচেই খেলানো হচ্ছিল, আগের ম্যাচে খেলানো হচ্ছিল এমনকি ক্যাপ্টেন্সি দেওয়ানো হচ্ছিল তাকে সিরিয়াসলি। তাহলে সেই অথরিটি আসতো ক্যাপ্টেন্সি সোহানের বেস্টটা বের করে আনে। জাকিরের প্রতিও এটা অন্যায়। আমি জানি না জাকির জানতো কিনা যে সে ক্যাপ্টেন্সি করবে, মানে অল ইন সি, তাই না? সে একদম গভীর সমুদ্রে পড়ে গেছে। মানে আমরা যেটা বলতেছি যে হ্যাঁ আপনার যদি পাকিস্তান ম্যাচই টার্গেট হয়, ইন্ডিয়া ম্যাচকে যদি আপনি এটা ধরেই নেন যে আচ্ছা ঠিক আছে আমরা হয়তো চেষ্টা করব কিন্তু শেষ পর্যন্ত পারবো না বা এরকম কিছু, সেক্ষেত্রেও তো আসলে এই স্ট্র্যাটেজিটাই দরকার ছিল। সেটাই বলছি যে আমরা ওই ম্যাচে যা করতে যাবো এখানে সেগুলা সব কিছু একটা ট্রাই করে দেখবো। মানে রনি ভাই শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ের ক্ষেত্রে যেটা হলো এটা আসলে একটা মানে ড্রেসিং রুমে একটা এরকম প্যানিকিং মুড বা এরকম একটা দিন শেষে একটা ব্যাড এনভায়রনমেন্ট ছাড়া আসলে আর কি না। ডেফিনেটলি সেটা নিয়ে তো আমরা আলোচনা করছি যে আলটিমেটলি হতাশার এই কারণেই যে বছরের পর বছর ধরেই তো আমরা দেখছি হ্যাঁ দেশের কোচিং স্টাফ থাকে না, ওইরকম থাকে না। এখন তো মানে ফিল সিমন্সকে নিয়ে সেরকম অভিযোগ এখন পর্যন্ত সেরকম ওঠে নাই, দেশের কোচিং স্টাফও আছে, সারাদিন ভাইরা আছেন। তো তাহলে তারাও যদি এবং তারা এই যে ছেলেরা আছে বেশিরভাগই তো তার খুব ক্লোজ, তো হচ্ছে ক্রিকেটে তারা একসঙ্গে দেখেছেন, অনেকে তিনি মেন্টর কাছ থেকে দেখেছেন ঘরোয়া ক্রিকেটে তার আন্ডারে খেলে বা ঠিক আছে খুব ঘনিষ্ঠ যোগাযোগ থাকে, তার একাডেমিতে গিয়ে তারা প্র্যাকটিস করে। সেখানেও যদি এই কমিউনিকেশনের সমস্যা থাকে তাহলে আর কি বলবো। মানে একটা আলাপ শুনছি যে জুলিয়ান উডের ইনক্লুশনটা আবার নাকি সব মানে এবড়ো করে দিছে আর কি। কেন? মানে এই সময় এভাবে একেবারে টুর্নামেন্টের শুরুতে ছেলেদের প্ল্যানিংই নাকি এলোমেলো হয়ে যেতে পারে আর কি। না তাহলে ওই যে রনি ভাই যেটা লিখছেন ওরকমই মানে এরকম হ্যাঁ ব্যাপারটা কি এরকম নেই? হ্যাঁ 1-2 নেওয়ার জন্য আজকে অমিতের ইনিংসটা দেখছেন। দিন শেষে যদি বাংলাদেশি ব্যাটারকে 1-2 নেওয়ার জন্য শেখাইতে হয় এবং সেটা হচ্ছে টি-20-তে, এইটা আমি তাদেরকে একদিক দিয়ে ডিফেন্ড করি এইভাবে যে এটা হচ্ছে যে মানে আমরা হয়তো একটা প্রিভিয়াস জেনারেশনের ছায়া হিসেবে দেখতেছি এদেরকে। এদের মধ্যে ওয়ানডে খেললে ওয়ানডে ম্যাচ দেখলে বুঝতে হবে, ওয়ানডে ব্যাটিং দেখলে ওই ন্যাচারাল সিঙ্গেল মানে ওই মিডল ওভারের ওই ব্যাটিংটা ওইটা ন্যাচারালি এদের মধ্যে নাই। এই জন্যই বলতেছি ভাই আমাদের ওয়ানডে ব্যাটিং কেন খারাপ, মেইন রিজন হচ্ছে ওইটা। আমরা আগে যেটা পারতাম, যেটা আমরা ফেমাস ছিলাম, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই, আর যাই হোক এখানে একটা পার্টনারশিপ হবে, কিচ্ছু না হলে একটা পার্টনারশিপ হবে। সেটা ম্যাচের মানে চাহিদা অনুযায়ী কিনা সেটা পরের বিষয়, ওইটা নিয়ে অনেক ডিবেট হয়েছে তাদের, স্পেশালি তাদের ক্যারিয়ারের পার্টনারশিপ তো ফ্যান্টাস্টিক। হ্যাঁ মানে মুশি এবং সাকিবের পার্টনারশিপ তো ফ্যান্টাস্টিক, বাংলাদেশের হিস্ট্রিতে বেস্ট পার্টনারশিপ এবং অনেক ম্যাচের মোড় তারা। হ্যাঁ মানে ওই মিডল ওভারের ওই খেলাটা বানানো যেটা লোকালি বলে আর কি প্লেয়ার, ওই জিনিসটা তো আমাদের সিরিয়াস ল্যাকিং আছে। এবারে এশিয়া কাপটা কি ডিমান্ড করছে কিন্তু সেরকমই ব্যাটিং আমরা নিয়ে গেছি। কোন সাইকোলজি? হাই অকটেন ব্যাটিং, 6 মারবো, এই করবো সেই করবো, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, এই ধরনের আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা গেছি, প্লাস জুলিয়ান উডের পাওয়ার রেটিং এইসব। কিন্তু এখানে যেটা দরকার হচ্ছে সাইফ কি করছে ঢাকা প্রিমিয়ার লিগে, সে যেটা খেলে ওইটারই এক্সটেন্ডেড ভার্সন খেলছে। আমি তোমাকে কিন্তু এটাই বলছি, হ্যাঁ এটাই, ওই অ্যাবিলিটি ওই সিস্টেমের বাইরে থেকে কিন্তু আসা প্লেয়ার, সে এসে নিজের ব্যাটিংটা করছে। পাকিস্তানের তোর মনে করো যে পাকিস্তানেরও একই কেস, পাকিস্তান হলো সাইম আয়ুব, তোর ফাকার জামান, শাহিদাদা ফারহানের দিকে নিয়ে চেষ্টা করছে। এখানে যদি বাবর রিজন থাকতো তাহলে পাকিস্তানের চান্সেস আরো বেশি থাকতো। বাবর রিজন কন্ডিশন তো সেটাই ডিমান্ড করছে, তাই না? ওরা শিওর বাংলাদেশের সিরিজটা জিতে যেত যদি বাবর রিজন থাকতো। ইভেন
ইন্ডিয়াকে তারা লাস্ট যে দুটো টি-20 হারাইছে দুবাইতে, বাবর। এই বাবর রিজন কিন্তু একটা তো ওই 150 10 উইকেট। আরেকটা তো রিজওয়ান 70 ওয়াট ইনিংস করেছে। তো এই 150 160 দুবাই আবুধাবির উইকেট, মিরপুরের উইকেট, এসব বাবর রিজওয়ানের বিকল্প নেই বাংলাদেশেও। সেটাই বললাম। সেরকম player। আবার তুমি এখন ওই মাইক হাসান যেটা বলছো যে বাবরের স্ট্রাইক রেটে উন্নতি করতে হবে, বিগ ব্যাশে গিয়ে দেখবো যে তার বিগ ব্যাশে যদি সে দেখায় তোমার স্ট্রাইক রেট উন্নতি, বিগ ব্যাশের কন্ডিশন সেটার জন্য আবার স্ট্রাইক রেট ডিফারেন্ট, খেলা ডিফারেন্ট, ওইটা ডিফারেন্ট কেস। এখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা যেসব উইকেটে খেলা হয় যে ধরনের ছোট মাঠে, সেটার জন্য তুমি ওই ব্যাটিংটা দরকার আছে। কিন্তু দুবাই আবুধাবির জন্য বাবর রিজন মার্কা ব্যাটিং এর দরকার, আইডিয়াল না কিন্তু এই উইকেটের জন্য হ্যাঁ একজন তো অবশ্যই। হাই অপটেন এই টুর্নামেন্টে একমাত্র অভিষেক শর্মা ছাড়া তো কেউ, ইভেন পাথর নিসাঙ্কার ওই ইনিংসটা ছাড়া আর কিছু তো দেখি হ্যাঁ তখন নিশান্ত তো আসলে খুব ট্র্যাডিশনাল ব্যাটসম্যান, তিনি তো খুব এক্সট্রাঅর্ডিনারি ম্যান না, কিছু হয়তো ইমপ্রোভাইজ শট খেলেন, কিছুই আছে। তো তিনি তো মূলত প্রথাগত ব্যাটসম্যানই, জাস্ট তিনি খুব ভালো গ্র্যাপ করতে পারে, তিনি নিজের ব্যাটিংটা বুঝতে পারছেন যে কীভাবে কোন সময় কাজে লাগাতে হবে। তো ওইটাই মানে তুই যদি ওই হাই অপটেন ব্যাটিং শুধুমাত্র অভিষেক শর্মাই সফল হয়েছে, ইভেন সূর্যা তো হাই মারতে গিয়ে কিন্তু যত সব দিকে কিন্তু প্রতি ম্যাচে ফেল করছে, তাই না? সো দিন শেষে রনি ভাই যেটা হচ্ছে মানে পাকিস্তানের যেমন বাবর রিজওয়ান, আমরা তো আসলে এখন অন্তত এটা বলাই যায় বা আমরা জানি যে এই ম্যাচে পাকিস্তানের সঙ্গে অ্যাটলিস্ট এই চেজে যদি মুশফিক ভাই বা মাহমুদুল্লাহ ভাইয়ের একজন থাকতো, মুশফিক রিয়াদে যদি একজন থাকতো, তবুও ধরেন এই জিনিসটা একটা হ্যাঁ হ্যাঁ তো মানে সেটা বলতে পারি, ডেফিনেটলি হয়তো হতো কিন্তু দেখ ওদেরও এত জায়গায় এত ফেলিওর আছে, এখন বলাটা উদাহরণ হিসেবে তুলে ধরাটা মুশকিল, বাট আইডিয়ালি ওই টেমপ্লেটটাই তুই চাবি যে ওই ধরনের মানে আমার পয়েন্টটা হচ্ছে আপনি যখন এরকম একটা ধরেন অ্যাগ্রেসিভ ব্র্যান্ড বা এরকম কিছু যখন ব্র্যান্ডিং করার চেষ্টা করেন, হ্যাঁ, এবং এই কারণেই তো ধরেন মুশফিক মাহমুদুল্লাহ বা এরকম প্লেয়ারদেরকে আসলে আপনি বাদ দেওয়াটা জাস্টিফাই করেন দিন শেষে, তাই না? তো এরপরে গিয়ে আপনি যদি এরকম সিচুয়েশনে গিয়ে এইভাবে ফেলিয়ার আপনার বা আপনি এরকমভাবে এক্সপোজড হয়ে যান, তাহলে তো আসলে তারা যদি এখন বলেন বা আমরা যদি কেউ যদি বলে যে পাকিস্তান ক্রিকেট এখন শুরু হয়েছে, তাই না তাই না মানে তাদের আমাদেরও সেটাই, তোর কথা ঠিক আছে, একদম পারফেক্ট, যে ওদেরকে আবার মনে করাচ্ছে, ওদেরকে যদি মনে করাইতেই হয় তাহলে আপনি কি আগালেন, আমরা আগালামটা কি? তাহলে আপনার তো তাহলে তাদেরকে খেলানোই তাহলে ঠিক আছে, ওই সময়ে যা ছিল তাই, তাহলে আপনি নতুন কি এক করবেন? আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ অ্যাগ্রেসিভ ক্রিকেট না, হচ্ছে স্মার্ট ক্রিকেট, সিম্পল ব্যাপার। এক্স্যাক্টলি মানে অ্যাগ্রেসিভ মানে কি আপনি গিয়ে ওই যে যেমন ধরেন সেদিন ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কেসেস যেখানে একটা টিম বেশি ছক্কা মেরেও হারছে, ছক্কা মারতেছে এই বছর 140-43টা ছক্কা হয়ে গেছে, তাই না? মানে যে জিনিসের ধরেন হ্যাঁ ল্যাকিং ছিল, কিন্তু তার মানে আপনি গিয়ে শুধু ছক্কাই মারবেন, শুধু ছক্কা মারলেই তো আপনার হবে না। পাওয়ার প্লেতে 4টা ছক্কা, তারপর রান 36, হ্যাঁ ধরেন কি হলো? কেউ মানে টি-20 এই ব্যাটিং বা চেস ছক্কা দিয়ে হিসাব করে কখন, তার মানে কি শুধু ছক্কায়? আমি ওইটাই গো ব্যাক টু দ্য সেম লজিক। আমাদের ওই মিডল ওভারের ব্যাটিং, ওডিআই ব্যাটিং, এটা একটা বিশাল ঝামেলা আমাদের। আমার মনে হয় না 2027 বিশ্বকাপেও আমরা তার আগে ওইটা সমাধান করতে পারবো, বিকজ পার্সোনালগুলো ওই টাইপের যারা আর কি আমরা যে প্রমোট করতে চাইতেছি সেটা কিন্তু আইডিয়াল না, বিকজ তোমার ওই জায়গায় ম্যাচ বানানো এটা অন্যরকম স্কিল। 131 এটা তো ধরো একটা খুব ভালো করলে ওরা 50 করে ওয়ান ডেতে, হ্যাঁ 50 ইজ নট এনাফ, তাই না? নট এনাফ, 70-80 তো করতে হবে। আর ওখানে দেখা যায় যে প্রচুর ডট বল চলে আসে, আবার দেখা যায় কিছু 50 আছে 70 বলে, যেগুলো নিয়ে আমরা এতদিন সবাই মানে খুব বিরক্ত ছিল, হাউতাস ছিল। নিউ জেনারেশনের প্লেয়াররা ওইটা করতেছে, দেখা যাবে 50-এর মধ্যে 35 বাউন্ডারি, বাকি রান আসছে। মানে জুবাই ধরো ওয়ান ডেতে তো ধরো এটা একটা গ্লোবাল ফেনোমেনার মতো, মানে সব টিমই মোরলেস এরকম একটা পর্যায়ে গিয়ে স্ট্রাগল করতেছে, বাট টি-20তে বাংলাদেশের যে এই ক্রমাগত যে এরকম ব্যর্থতা বা এরকম ধরেন এক্সপোজ হয়ে যাওয়া, মানে এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য তো আসলে একটা জিনিস করা উচিত যে হ্যাঁ ভাই আমরা এটা পারি, আমরা এই জিনিসটা এইভাবে খেলবো। যেমন আফগানিস্তানে তাদের ধরেন চেজিংয়ে একটা বিশাল প্রবলেম আছে, 150-এর উপরে হলে তাদের মনে হয় মাথা, হ্যাঁ কারণ তাদের ওই টাইপের তাদের ওই জিনিসগুলোই প্রমোট করছে, দিন শেষে দেখা যাচ্ছে যে একটা সলিড যে ব্যাটিং লাইন আপ, হ্যাঁ মানে ওই টাইপের কেউ সেটা কাউকে তারা খুঁজে পাচ্ছে না। সো মানে আরেকটা ব্যাপার হচ্ছে ভাই যে এশিয়া কাপ আমরা যেটা দেখলাম বা বুঝলাম বা মনে হচ্ছে যে আসলে এশিয়া কাপ জেতার কোনো প্ল্যানিং বা এরকম কিছু হয়তো না, বিশ্বাস করে না, হ্যাঁ এবং সেটা যদি হয় যে হ্যাঁ এশিয়া কাপকে তারা গোনার মধ্যে ধরে নাই বা এশিয়া কাপ হচ্ছে জাস্ট খালি জার্নি টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড কাপ, কোন সিরিজ ধরবে? বাংলাদেশ ক্লাসিক। আমার পয়েন্ট হচ্ছে মানে আমার প্রশ্ন ওখানে আসতেছে আর কি, তাহলে আসলে টার্গেটটা কি? মানে এই প্ল্যানিং বা সব কিছু লং টার্ম বলেন শর্ট টার্ম বলেন কি? ওয়ার্ল্ড কাপের কয় মাস আছে?
সেটাই প্রশ্ন। তাই না? তো আলটিমেটলি তো টিমটা আবার অবসর হয়ে গেল। তারপর শারজাতে খেলবে এখন আফগানিস্তানের সঙ্গে, শারজায় যে ধরনের উইকেট, তাহলে আরো বেশি স্ট্রাগল করার কথা স্পিনের এগেনস্টে। তোর আমি জানি না তারপরে কি হবে। তারপরে আবার দেশে এসে আবার আপনি চপ অ্যান্ড চেঞ্জ করবেন। সুযোগ মানে আর কি করবি তুই, তার সাথে তোর উপায় নাই। ব্যাটিং অর্ডারে এই সমস্যার সমাধান এত সহজ হবে না। তুমি কালকে একটা পয়েন্ট বললা না যে তুই ওয়ার্ল্ড কাপের জন্য নতুন কাউকে ট্রাই করবি আবার মিডল অর্ডারে? না আমি সেটাই বলতেছি, মানে তাহলে তাদের থিঙ্কিংটা কি ছিল, যে যাদেরকে আছে তাদের প্রতি স্টিক করবে, নাকি এরকম কোনো আবার ড্রাস্টিক ডিসিশন? মানে তো কাউকে তো লাগবে। এক অদ্ভুত কনন্ডাম। যেটা বললা তুমি কালকে বিপিএল এর পয়েন্ট, যেটা হ্যাঁ ওই যে যেটা প্রেশার মোমেন্ট, রাইট? মোমেন্টে, তাই না? মানে ঠিক আছে, ম্যাচ অন দ্য লাইন, আমাদের এরকম একটা প্ল্যান করতে হবে, নেভিগেট করতে হবে এই 2 ওভার ওদিক দিয়া, এই টার্গেটগুলো ওইভাবে মানে প্ল্যান করা, একটা চেস প্ল্যান করা। ওই সিচুয়েশনে তারা কিন্তু পরে হচ্ছে যে ওই সেন্ট লুসিয়ায় যেয়ে আর দুবাইতে গিয়ে, না আমার তখন এইগুলার প্র্যাকটিস কিন্তু নাই আমার বিপিএল এ। তো তাহলে বিপিএল রেখে কি লাভ নেই? বিপিএল আসলে আমাদেরকে কি অফার করে? হ্যাঁ না, সেটাও তো একটা প্রশ্ন। তো বিপিএলে তো আমাদের প্লেয়ার, দেশের প্লেয়াররা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারছে, তারপরে তোর বিদেশি প্লেয়াররাই ভাইটাল পজিশনগুলোতে খেলছে, ব্যাটিং বোলিং, ডেথ ওভার বোলিং বল, তারপরে ফিনিশিং রোলে বল, সেগুলো নিয়ে তো একটা লম্বা বিতর্ক আছে। আমার কথা হলো যে সেটা তো তোর রাতারাতি সেটা চেঞ্জ হবে না, কিন্তু যারা এই প্রসেসের মধ্যে আছে তাদের চেঞ্জটা খুব জরুরি। বলতে চাই ন্যাশনাল টিমের আশেপাশে ন্যাশনাল টিম, ওই সেট আপ, কোচিং প্যানেল, সব কিছু। এখন আমি জানি না কেমন যেন মনে হয় যে তাদের মধ্যেও মানে একটা দূরত্ব আছে বা সমন্বয়হীনতা আছে, কোচিং স্টাফদের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে। প্ল্যানিং কে করছে, ইনস্ট্যান্ট ডিরেকশন কে দিচ্ছে, মাঠ থেকে একটা দিচ্ছে, 10 ওভারের পর ফিলসিমন্স যে কি বলছে আমি ঠিক শিওর না, এবং সেটা প্লেয়াররা পিক করতে পারছে কিনা, প্লেয়াররা নিজেদের কাছে ক্লিয়ার কিনা, এই জিনিসগুলো হলো তোর ইমিডিয়েট ঠিক করার ব্যাপার। আর তুই যেগুলো বললি সেগুলো তো একটা প্রসেসের ব্যাপার, সেগুলো তো আছে। হ্যাঁ মানে ইন্ডিভিজুয়ালি আসলে কে কার সঙ্গে কথা বলছে, মানে কোচিং স্টাফটা বা ম্যানেজমেন্ট আসলে একটা গ্রুপ হিসেবে কাজ করছে কিনা, হ্যাঁ ওইটা মানে মিক্সড মেসেজ গেলে তো এর থেকে বড় আর আমরা সবসময় পার্সোনাল নিয়ে চিন্তা করি, এটা উপমহাদেশের একটা বড় ব্যাপার যে ঠিক আছে অমুক নাই তমুক কেন, তমুক নাই অমুক কেন, এখন আবার সোমবারে নিয়ে আসো, আভিপ্রে নিয়ে আসো, পার্সোনাল চিন্তা করেছে। কিন্তু এই জিনিসগুলো যদি ঠিক না হয়, তো থট প্রসেস, প্ল্যানিং, এই ক্লিয়ার মেসেজ দেওয়া, তাদের মধ্যে প্ল্যানিংয়ের সমন্বয়টা, এইসব যদি ঠিক না হয়, তাহলে সৌম্য গিয়েও একই কাজ করবে, আবিব গিয়েও করবে, জিসানে আনলেও করবে, তুই যাকে আনবি সেই করবে। এই ইমিডিয়েটলি তুই একটা হয়তো ভালো ইনিংস খেলবে, তারপরে আবার ওই একই জিনিস হবে। এটাই আর কি। তো এশিয়া কাপ নয় ভাই, মানে এই আমরা হয়তো পরের এপিসোড করার আগে উইমেন্স ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। বাংলাদেশের প্রিপারেশন নিয়ে তো আসলে মোরলেস আমরা সবাই কথা বলেছি, আইডিয়াল না, টিম সিলেকশন সব কিছু। এরপরেও আসলে বাংলাদেশের চান্স কতটা দেখেন, মানে 8-এর উপরে চান্স আছে কিনা? গতবার পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ জিতেছিল, হ্যাঁ। পাকিস্তানের সঙ্গে যেটা টাফ হবে বলতে হয়তো ওই দিনে উইকেট কেমন থাকে, পরিস্থিতি হতে পারে, মানে দুইটা খুব কাছাকাছি দল, বাট পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে টু বি অনেস্ট। বাংলাদেশের চেয়ে তোর 2012 সালে এখানে সাউথ আফ্রিকা এসেছিল টুরে, তখন বাংলাদেশ সাউথ আফ্রিকা হারিয়েছে। আমি তখন খুব সিরিয়াসলি সিস্টেম কভার করেছিলাম। তো ওই সময় সাউথ আফ্রিকা বাংলাদেশ কাছাকাছি ছিল, এখন সাউথ আফ্রিকা ফাইনাল খেলে ইংল্যান্ডের মতো পর্যায়ে কাছাকাছি পর্যায়ে চলে গেছে, ইন্ডিয়ার মতো। বাংলাদেশ নাই, বাংলাদেশ ওই সময় যে ব্যাটিং ছিল এখন তার সাথে খুব বেশি উন্নতি হয় নাই। শ্রীলঙ্কার আগে আমরা ধরে নিতাম চামারি আতাওয়াত্তুকে আউট করতে পারলে মোটামুটি ম্যাচ, হ্যাঁ ওয়ার্ম আপে চামারি কিছুই করে নাই, তবুও হাসিদা সামারু, ইকরামা, নীলাকাশি অনেকেই চলে আসছে যারা ম্যাচ জেতাতে পারে, জিতেছে বাংলাদেশের এগেইনস্টে। তো শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে অন পেপার এখন এগিয়ে, সত্যি কথা বলতে গেলে। বাংলাদেশকে জিততে হলে ওই দুইটা ম্যাচই তো, যেটা কোচ বলে গেছেন এবং সেটাই বাস্তব, জিততে হলে এই দুইটা ম্যাচই জিততে হবে। সেই দুইটা ম্যাচেও আসলে বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামবে না, যদিও কালকে প্র্যাকটিস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, কিন্তু বাস্তবতা বলছি আমি, 1 রানে ইদার হয়ে যেতে পারতো। বাংলাদেশ ওই দুইটা ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে না, অনেক কিছু পক্ষে আসলে হতে পারে। কিন্তু অন্যান্য দেশের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ ততটা পারছে না। আস্তে আস্তে যে গ্যাপটা বাড়ছে, মেয়েদের ক্রিকেটও সেটা প্রবলভাবে বাড়ছে। মেয়েদের ক্রিকেটে তোর এখন যে সিরিজটা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া খেলবে বা ইংল্যান্ড খেলে, ইংল্যান্ডের তো কয়েকজনের অবসরের পর শক্তিটা একটু কমে গেছে, স্টিল তারা যেভাবে খেলে। নিউজিল্যান্ডের কয়েকজনের অবসরের পর শক্তিটা একটু কমে গেছে, তারপরেও তারা যে লেভেলের ক্রিকেট খেলে, বাংলাদেশে এখন মানে ওয়ে বাহাইন্ড, এটা নিয়ে কোনো ডাউট নাই। তোর একটা ব্যাটারের, শারমিন সুক্তা ছাড়া একটা ব্যাটারের উন্নতি আমি গত 5 বছরে দেখি নাই। মানে এটা ওদের শুনলে খারাপ লাগতে পারে, কিন্তু এটা হার্শ ট্রুথ। নিগারের ক্যাপ্টেন্সি বা ওভারঅল ইম্প্যাক্ট নিয়ে আমরা বলছি কথা, কিন্তু ব্যাটার নিগারের উন্নতি হয় নাই। যে লেভেলে ছিল সেখানেই ছিল, সেখানে আছে। ফারজানার যে সমস্যা আজকে 5 বছর আগে ছিল, ফারজানার কিন্তু এখনো সেটাই আছে, তার স্ট্রাইক প্রোটেক্ট করা,
এমনি বড় ইনিংস হয়তো খেলতে পারেন এই কন্ডিশনে বা ই হলে ওই জায়গায় সেই ঘাটতি আছে, উন্নতি হয় না, কারণ তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নাই। ঋতুমণিকে আমি 5-6 বছর আগে যা দেখছি এখন তাই দেখছি। ফাহিমা 5-6 বছর আগে কিছু ইম্প্যাক্ট ইনিংস খেলতে পারতেন, 15 বলে 20 বলে 25, এখন তিনি সেটা রিয়ারলি খেলেন, পারেনই না। ওভারঅল বাংলাদেশের ব্যাটিং শারমিন সুক্তা ছাড়া পিছনে গেছে। শারমিন সুক্তা মানে এই ক্যাওসের মধ্যে থেকেও কিভাবে উন্নতি করেছেন, হয়তো কিছু কাজ করে, সেটা ওই যে টিমে ছিলেন না দীর্ঘদিন, লম্বা সময় ছিলেন, ওই সময়টা কাজ করেছেন। শারমিন সুক্তা অনেক উন্নতি করেছেন, মানে হ্যাটস অফ টু হার, এটা তিনি বলতে হবে তাকে। এবং সেটা হ্যাঁ রনি ভাই মানে রিলেটিভলি ইয়াং যারা, যেমন ধরেন স্বর্ণা, মানে স্বর্ণার হিটিং অ্যাবিলিটি বলেন বা সব কিছু মিলিয়ে সেই জিনিসও কিন্তু মানে স্বর্ণাকে যেভাবে ভাবা হয়েছিল যেরকম পটেনশিয়াল, দিন শেষে তো আসলে ওইভাবে এখন পর্যন্ত হ্যাঁ যে ছক্কাগুলো মেরেছে মানে যেটার কারণে ঠিক আছে এটা ডিফারেন্ট লেভেল, হ্যাঁ কিন্তু গায়ের জোর তো আর ডিফারেন্ট হয় না। ওই যে মাঠ ক্লিয়ার করছে সেটা স্কিলের পাওয়ার ব্যাপার ছিল, সেটা আমি তাকে ন্যাশনাল টিমে দেখছি না। ন্যাশনাল টিমে আরেকটা ব্যাপার, তাকে স্পেসিফিক রোলও দেওয়া হচ্ছে না, তাকে মানে সুযোগটা ব্যাটিংয়ের সুযোগটা সীমিত, বা যখন তিনি পায় তিনি কাজও লাগাতে পারছেন না। বোলিং মোটামুটি তো একটু কনসিস্টেন্ট আছে, ফিল্ডিংটা এই করেন, সেটাই বলছি যে স্বর্ণারা খুব মানে যতটা প্রত্যাশিত তারা উঠছে না। পেস বোলিংয়ে তোর আগে একমাত্র জাহানারাকে নিয়ে ই করতে হতো, মাঝে মধ্যে পান না, এখন হলো মারুফা, আর নাই সবেদন নীলমণি, মানে একটা কি ফারিয়া তৃষ্ণা এসে করেন স্পিন বোলিং এর চেয়ে একটু মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু হার, স্পিনের চেয়ে একটু বেশি টেস্ট। না এটা তো বাস্তবতা। আপনি বোলিং করছেন যেটা কোয়ালিটি অপোনেন্টের সাথে ভালো উইকেটে ওই বোলিং মানে যাচ্ছে তাই হয়ে যাবে। সো মানে উইমেন ক্রিকেটও মানে ইন এ বিগ ট্রাভেল। তাহলে আশার আলোটা কোথায় দেখবো? এনসিএল এ দেখো। ঠিক আছে, এনসিএল এ একটা পজিটিভ যে উইকেট ভালো, যে খেলাগুলো দেখলাম ভালো উইকেটে খেলা হচ্ছে। না এটা তো ধরেন শুরুর দিকে সিলেটে মাত্র শুরু হলো, সেইটা যখন টায়ার্ড হয়ে যাবে তখন তো আবার মানে 2-3টা দিন দেখে এই করা মুশকিল। হ্যাঁ কারণ গতবারও কিন্তু তাই হয়েছিল, শুরুর দিকে হ্যাঁ শুরুর দিকে উইকেট ভালো থাকে, তারপরে গিয়ে তো ধরেন যেমন আকবরও আমাকে বলছিল যে এবার এই কারণেই হয়তো ওই ডিফারেন্ট ভেন্যু, তখনও তো তারা হয়তো বুঝতে পারেনি বা বুঝলে ওইভাবে বলেনি যে বগুড়া রাজশাহীতে এই সময় সেপ্টেম্বরের ওয়েদার বা ওই আউটফিল্ড ওই ডেনিস, হ্যাঁ তাই না, বুঝে শুনেই করছে। মানে এই জিনিসটা যদি ধরেন উল্টা করতো, মানে সিলেটে আগে দিয়ে হ্যাঁ তারপরে বগুড়া রাজশাহীতে, তারপরে আবার নিয়ে গিয়ে সিলেটে শেষ করে দিল, হ্যাঁ তাহলে কিন্তু এই ঘটনাটা হয় না। মানে এই যে এই থিঙ্কিংটা ওইটাই ছিল, হ্যাঁ তো তাহলে এই জিনিসটা সেটাই দলকে খুশি করার জন্য মানে ইটস কাইন্ড অফ অল ওভার শেখ মেহেদী এট 4। সেটাই মানে কেন এটার কোনো ব্যাখ্যা আসলে যারা নিয়েছেন তারাই দিবেন, এবং আমার ধারণা সেটা দিলেও আসলে সেটা মনস্পত হবে না এবং এই ব্যাখ্যা আসবেও না। দিতেই পারে, হ্যাঁ যে কোনো ডিসিশনের পিছনেই যুক্তি থাকবে, সেটা তো হতেই পারে। সেই যুক্তিটা কতটা যৌক্তিক সেটা হলো, যেমন ফিল সিমন্স বলেছেন যে তার নাকি পেস হিটিং এর কারণে পাওয়ার প্লেতে ওই 3টা বল বাকি ছিল, 3টাই তো না ওই সময় ওখানে পাঠানো হয়েছে, অথচ আমরা তো সবাই জানি যে লেভেলের পেস না, মানে সিমন্স যে লেভেলের পেস করতেছে এই লেভেলে সিমন্স কে বলেছেন, সিমন্স তো আর অতটা শেখ মেহেদীকে অতটা দেখেন নাই, কারণ তিনি নেটেও যখন ব্যাটিং করেন তখন তো আসলে ওই পেসারদের বা তাদেরকে খেলেন না, মানে একদম শুরুর দিকে নতুন বল যে ব্যাটিং করছে তার তো না। তো সিমন্স ওইভাবে তো তার ব্যাটিং শিওর যে দেখেননি, তাকে বলা হয়েছে আর শেষ করি রান ভাই। শেষ করার আগে হচ্ছে যে আমরা যতক্ষণে মনে হয় এটা ইয়ার করব ততক্ষণে ফাইনাল হয়ে যাবে এশিয়া কাপের। মানে আমরা বলেছিলাম, আপনারা দুজনেই বলেছিলেন যে ইন্ডিয়া না হলে আসলে বাংলাদেশ, তারপরে বাংলাদেশটা আসলে ওই পর্যায়ে ছিলই, তাই না? ওইটাও কিন্তু ঠিক আছে, তোর ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ যে কেউ যেতে পারতো ফাইনালে, একই লেভেলের দল। হ্যাঁ সেটাই, মানে ধরেন আপনারা দুজনেই বলেছিলেন, মানে আমি আপনাদেরকেই প্রশংসাই করতেছি আর কি, যে ইন্ডিয়া না হলে বাংলাদেশ, সেটা তো আসলে হতোই শেষ পর্যন্ত। কেন হয় নাই এটা বলাতে আপনাদেরকে কেউ দোষ দিবে না, বাট এখন ধরেন এই ফাইনাল যেতে চায় না আর কি, হ্যাঁ এছাড়া আর কোনো ব্যাখ্যা আসলে মনে হয় না। পাকিস্তানও যেতে চায় নাই, বাংলাদেশ একটু বেশি চায় নাই। সো পাকিস্তান গিয়ে কি পাকিস্তানগিরি করবে কিনা ফাইনালে খুব চাপ তো পাকিস্তানগিরি, ওই পাকিস্তান মানে একটা পাকিস্তান করার জন্য সেই জিনিসটা থাকতে হয়, মানে ওদের মধ্যে ওই পাকিস্তানি ব্যাপারটা থাকতে হয়, সেটা তো এই টিমের মধ্যে যারা যাদের দ্বারা পাকিস্তানিগিরি নামটা হইছে ওই লেভেলের স্কিল থাকা লাগে। এরকম গ্রামাটিক্যালি কারেক্ট টিম নিয়ে পাকিস্তানগিরি হয় না, উল্টাপাল্টা ক্যারেক্টার থাকতে হয়, শাহিদ আফ্রিদি ওই টাইপের। এটার জন্য আমিরের একটা সুপার স্পেল, ফাকার জামানের একটা ইনিংস, আবার ওইখানে তোর অ্যাটলিস্ট শোয়েব মালিক, বাবার আজম তারা ছিলেন, ওই ধরনের ম্যাডনেস লাগে আর কি। এই টিমে ম্যাডনেস দেখি না, খুবই ডাল। ঠিক আছে, পাকিস্তানের হয়তো 10% চান্স আছে, আমি দেখি সেই 10% তো তোর 100% হতে পারে। একটা পাকিস্তানের ইন্ডিয়া একটা ব্যাট ডে আসতে পারে, এখন এই আলোচনা করা মুশকিল কারণ দর্শকরা জেনেই যাবে, কিন্তু ধরলাম যে তোর অভিষেক যে হাই অক্টেন ক্রিকেট খেলে একটা দিন ফেলিওর আসতে পারে, ওইটা তো হইতেই পারে, কিন্তু আসলে এই টিমের মানে ওই
পাকিস্তানগিরি করার মতো জিনিসও এই টিমের নাই। মানে আপনাদেরকে বলারাম কারণ 2-4টা রিলস হতে পারে আর কি এখান থেকে। হ্যাঁ মানে হারুক বা জিতুক, হয় আপনাদেরকে কেউ পচাবে আর না হলে হ্যাঁ এই আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ জুবাই, থ্যাংক ইউ।